আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের লেকচারটি শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের জীববিজ্ঞানের উপরে 23তম লেকচার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ হানিফ খান, লেকচারার বায়োলজি, বীরত্তম শহীদ সামাদ স্কুল অ্যান্ড কলেজ, রংপুর ক্যান্টনমেন্ট, রংপুর। মোবাইল নাম্বার 01748644588। সো লেটস গো। আজকে আমরা প্রথমে যে প্রশ্নটি পড়তে চাই এটি হচ্ছে পুষ্পপত্রবিন্যাস কি, ব্যাখ্যা করো। ব্যাখ্যা করা হয়েছে মুকুল অবস্থায়, তার মানে ফুলটি যখন কুড়ি অবস্থায় থাকবে, মুকুল অবস্থায় ফুলের দুইটা স্তবক, একটা হচ্ছে পাপড়ি আর একটা হচ্ছে বৃত্তাংশ বা দলাংশ। আর বৃত্তাংশগুলি পরস্পরের সাথে যে নিয়মে সজ্জিত থাকে তাকে বলা হয় পুষ্পপত্র বিন্যাস, ইংরেজিতে বলা হয় অ্যাস্টিভেশন। তাহলে মুকুল অবস্থায়, কুড়ি অবস্থায় পাপড়ি বা বৃত্তাংশগুলি পরস্পরের সাথে যে নিয়মে সজ্জিত থাকে, যে নিয়মে অ্যাটাচ থাকে তাকে বলা হয় পুষ্পপত্র বিন্যাস। পুষ্পপত্র বিন্যাস 6 প্রকার। একটা হচ্ছে মুক্ত বা ওপেন, একটা হলো প্রান্তস্পর্শী বা ভালভেট, একটা হলো টুইস্টেড বা পাকানো, আরেকটি হচ্ছে ইমব্রিকেট, এটার কোনো বাংলা হবে না। কুইনকানসিয়াল, এটারও কোনো বাংলা দরকার নেই, এটাই বাংলা ইংরেজি দুইটাই। ভেক্সিলারি, এটা। এই 6 প্রকারের পুষ্পপত্র বিন্যাস রয়েছে, আমরা একটু একটু করে শিখব। প্রথমত আমাদের এখানে কিন্তু মুক্ত পুষ্পপত্র বিন্যাসের ছবিটা দেখানো হয়নি, আমরা এখানে মুক্ত পুষ্পপত্র বিন্যাসকে দেখতে পাচ্ছি না। দেখো এখানে 5টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা দেখা যাচ্ছে। সো মুক্তটা হচ্ছে কি, যখন বৃত্তাংশ বা পাপড়িগুলো, এটা আমরা পরে পড়ি, এটা একটু পরে পড়ি আমরা। 2 নম্বরে চলে আসো প্রান্তস্পর্শী। ছবি দেখো, এই যে দাগটা দেখা যাচ্ছে, এই যে দাগটা দেখা যাচ্ছে মাকু আকৃতির দাগ, এই দাগটা কিন্তু একই সাথে দুটি স্তবকের প্রতিনিধিত্ব করে। এটি হতে পারে দলের অংশবিশেষ দলাংশ, এটি হতে পারে বৃত্তির অংশবিশেষ বৃত্তাংশ। তাহলে বৃত্তি বা দলগুলো দেখো পরস্পরের প্রান্তকে স্পর্শ করেছে, সামান্যভাবে ওরা কিন্তু প্রান্তকে স্পর্শ করেছে, সামান্য পরিমাণে প্রান্তস্পর্শী। তাহলে প্রান্তকে, যদি কোনো ফুলের কুড়ি অবস্থায় বৃত্তি বা দলগুলো প্রান্তকে, পরস্পরের প্রান্তকে সামান্য টাচ করে থাকে, তখন সেই ধরনের পুষ্পপত্র বিন্যাসকে আমরা কি বলবো, ভালভেট বা প্রান্তস্পর্শী পুষ্পপত্র বিন্যাস। এখানে কিন্তু অবশ্য ছবিতে আমাদের পুরোপুরি ডিটাচ দেখাচ্ছে, আসলে কিন্তু সম্পূর্ণ ডিটাচ না। এই দেখো ওরা কিন্তু মিশে আছে, সামান্য পরিমাণে টাচ করে, এই জন্য বলা হচ্ছে প্রান্তস্পর্শী। উদাহরণ হচ্ছে আকন্দের দল, জবার ক্ষেত্রে বৃতি। গেল পাকানো, টুইস্টেড। ছবি দেখো, দেখো একটার শেষ প্রান্ত অপরটির প্রান্তকে ঢেকে রেখেছে, আবার এইটার শেষ, মানে এটা যে প্রান্তটা আছে এটি অপরটির একটা প্রান্তকে ঢেকে রেখেছে, আবার ইনি আবার অপরটির প্রান্তকে ঢেকে রেখেছে। প্রত্যেকটি তার সামনে যেটি আছে ওটির প্রান্তকে দেখো ঢেকে রেখেছে, দেখতে পাচ্ছি। তাহলে প্রত্যেকটা বৃত্তাংশ বা দলাংশ তার নেক্সট যেটি থাকবে ওটির অগ্রভাগকে ঢেকে রাখবে, প্রত্যেকেই পরের জনের অগ্রভাগকে ঢেকে রাখবে। এই যে ধরনের পুষ্পপত্র বিন্যাস দেখা যাচ্ছে, ইটস কল্ড টুইস্টেড। ছবি দেখো, এই দেখো একটা প্রান্ত বিন্যাস আরেকটাকে ঢেকে রাখছে, এইটার প্রান্ত আরেকটাকে ঢেকে রাখছে, এইটার প্রান্ত দেখো পরেরটার অগ্রভাগকে ঢেকে রাখছে। প্রত্যেকে কিন্তু পরস্পরের পরবর্তীতে যিনি আছেন তাকে কিন্তু ঢেকে রাখছে। কি বলেছে, বৃত্তাংশ বা পাপড়িগুলোর একটির প্রান্ত অপরটির প্রান্তকে আংশিকভাবে ঢেকে রাখে, এটি জবার ক্ষেত্রে এবং করবীর ক্ষেত্রে আমরা দেখতে পাওয়া যায়। চলে আসো ইমব্রিকেট। দেখো এখানে এই যে যেটি আছে এটি দেখো, এই প্রান্ত লক মানে আবদ্ধ, এই প্রান্ত কিন্তু লক। তাহলে এই একটা দেখা গেল, দুই প্রান্ত লক। আবার দেখো এইটা, এই ছবিটাকে দেখো, এটার এই প্রান্ত খোলা, মানে কেউ একে ঢেকে রাখেনি, আবার এটারও কিন্তু কেউ মাথাটাকে ঢেকে রাখেনি, তার মানে ইনি কিন্তু ওপেন। তাহলে এই একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে লক মানে ক্লোজড। আর এটা টুইস্টেড, দেখো এর এক প্রান্ত খোলা এক প্রান্ত ঢাকা, এটা টুইস্টেড, এক প্রান্ত ঢাকা এক প্রান্ত খোলা, এটাও টুইস্টেড, এক প্রান্ত ঢাকা এক প্রান্ত খোলা। তার মানে যদি 5টি কি বলা যায় বৃত্তাংশ বা দলাংশ থাকে, 5টি স্তবক থাকে, 5টি ঘটনা থাকে, এই অংশ থাকে, তার একটা ক্লোজড দুই প্রান্ত আবদ্ধ, একটা ওপেন দুই প্রান্ত খোলা, বাকিগুলো টুইস্টেড। এমন ধরনের পুষ্পপত্র বিন্যাসকে আমরা বলবো হলো ইমব্রিকেট। ছবি দেখো, এটি হলো লক, দুই প্রান্ত আটকানো, এটি হলো ওপেন, দেখো এটি ওপেন, দেখো দুই প্রান্ত খোলা, বাকিগুলো কিন্তু টুইস্টেড। ওকে, কোথায় আছে, এই দেখো কৃষ্ণচূড়া, কালকা সুন্দর, বাদর লাঠি, আবৃত একটি, অনাবৃত একটি, পাকানো বাকি সব। আশা করি বুঝতে পেরেছো। কুইনকানসিয়ারে দেখো 5টার ভেতরে 2টা হচ্ছে লক, 2টা হচ্ছে আনলক, আর একটি হচ্ছে টুইস্টেড। তাহলে এই ভদ্রলোক কিন্তু আনলক, দেখো এই পার্শ্ব খোলা এই পার্শ্ব খোলা, কেউ ঢেকে রাখেনি। এই যে নিয়ে আছে এটাও কিন্তু দুই প্রান্ত খোলা, দেখো এটিও ওপেন এটিও ওপেন, আনলক, দুটোই কিন্তু ওপেন। এটা কিন্তু লক,
এই প্রান্ত আবদ্ধ, এই প্রান্ত আবদ্ধ। এটাও কিন্তু লক, দেখো এটাও এই প্রান্ত আটকানো, এই প্রান্ত আটকানো। তার মানে চারটির ভেতরে দুটি হচ্ছে লক, এটা এটা, দুটি হচ্ছে ওপেন, এই দুটো ওপেন, একটা টুইস্টেড। ছবি দেখো, এই ভদ্রলোক ইনি হচ্ছেন ওপেন, এই ভদ্রলোক ইনি ওপেন, ইনি হচ্ছেন লক, ইনি হচ্ছেন লক, এটা টুইস্টেড। কি বলেছে? বৃত্তাংশ বা পাপড়িগুলো দুটি উভয় প্রান্ত আবৃত, দুটির উভয় প্রান্ত অনাবৃত, বাকি সব পাকানো। যেমন পেয়ারা সরিষা, তাহলে আবৃত দুইটা, অনাবৃত দুইটা, বাকি সব পাকানো। বুঝতে পারছি। ভেক্সিলারিটা একটু অদ্ভুত ধরনের। দেখো এক্ষেত্রে বড় যে অংশটি আছে এটি ভেতরে একটু ছোট দুটি অংশকে আবৃত করে রাখে, এই ছোট দুটির ভেতরে দুটি অংশকে আবারও আবৃত করে রাখছে। ছবি দেখো, বড় একটা ভেতর দুটোকে আবৃত করে রাখছে, ভেতরে দুটো বা তারপরে ছোট দুটোকে আবৃত করে রাখছে, সবাই সবাইকে ঢেকে রাখছে। বৃত্তাংশ বা পাপড়িগুলির সবচেয়ে বড়টি তার পাশের দুটির দুই প্রান্তকে ঢেকে রাখে এবং পাশের দুটি অপর দুটির দুই প্রান্তকে ঢেকে রাখে। শিম, মটরশুঁটি, অপরাজিতা। এবার চলে আসি আমরা মুক্ত। বৃত্তাংশ বা পাপড়িগুলো আমরা একটু আগে দেখেছি, কেউ কাউকে ঢেকে রাখছে, একটা ঢাকছে, দুইটা ঢাকছে, কারো দুই প্রান্ত ঢাকা, কারো দুই প্রান্ত ওপেন। মুক্তর ক্ষেত্রে কেউ কারোর টাচে নেই, সবাই সবার থেকে বেশ নিরাপদ দূরত্বে অবস্থান করছে। বুঝতে পারছি। ওপেন, এটাকে বলা হয় জবার উপবৃতি, গন্ধরাজের বৃতি, এখানে কিন্তু ছবিতে দেখানো হচ্ছে না। তাহলে এই প্রশ্নটি হচ্ছে আমাদের পুষ্পপত্র বিন্যাস কি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি বাসায় তোমরা অবশ্যই এই যে নিচের সারি যে ছবিগুলো এগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করবা, এগুলো কিন্তু পরবর্তীতে আমাদের লাগবে। ওপরেগুলো শুধু বোঝার জন্য দেওয়া হয়েছে। নেক্সট চলে আসে আমরা পুষ্পপুট বলতে কি বুঝি। হোয়াট ইজ পুষ্পপুট, হোয়াট ইজ পেরিয়ান্ট। আমরা জানি একটা ফুলের 5টা অংশ থাকে। বর্তমান তোমাদের বইতে আছে 4টি অংশ। একটা হলো বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। কুড়ি অবস্থায়, মুকুল অবস্থায় যখন বৃতি বা দলকে তুমি ডিফার করতে পারবে না আকৃতি এবং বর্ণে, বৃতি ও দলকে যখন আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না, তখন তাকে বলা হয় পুষ্পপুট। তখন ওই স্ট্রাকচারটিকে আমি নাম দিতে পারছি, না দিতে পারছি, বৃতি বলতে পারছি, না বলতে পারছি ওটাকে দল, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে বলবো হলো পুষ্পপুট, ইংরেজিতে আসবে হলো পেরিয়ান্ট। বুঝতে পারছি। আচ্ছা, আমরা তথ্য দিচ্ছি 4টা, একটা আবার হাইলাইটেড, খুবই গুরুত্বপূর্ণ ফর এমসিকিউ। পুষ্পপুট এর প্রতিটি সদস্যকে টেপাল বলে। মনে রাখবে, পুষ্পপুটের প্রত্যেকটা সদস্যকে আমরা কি বলবো? টেপাল। অতি ক্ষয়প্রাপ্ত ও ক্ষুদ্র শল্কপত্র আমরা পড়েছি রেডোফাইটার ক্ষেত্রে। শল্কপত্র মানে ছোট ছোট কাটার মতো অংশ। শল্কপত্রের ন্যায় পুষ্পপুটকে লরিকিউল বলে, এটা পসি গোত্রের বৈশিষ্ট্য। অতি ক্ষয়প্রাপ্ত এবং ক্ষুদ্র শল্কপত্রের ন্যায় পুষ্পপুটকে লরিকিউল বলে। যদি পুষ্পপুট বৃতির মতো হয় তাকে বলা হয় সুপারি, নারকেল, মানে সেটা সেই ধরনের উদাহরণ হচ্ছে সুপারি, নারকেল, আমলকি। যদি পুষ্পপুট দলের মতো হয় তাকে বলা হয় লিলি, কলাবতী, রজনীগন্ধা, টিউলিপ, এক্সেট্রা এক্সেট্রা। ট্রাইমেরাস, টেট্রামেরাস, পেন্টামেরাস ফুল বলতে কি বুঝো? ট্রাই মানে হচ্ছে 3, টেট্রা মানে 4, পেন্টা মানে 5। কোনো একটা ফুলের যতগুলো স্তবক আছে, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক, সবগুলো স্তবকের সংখ্যা যদি 3 বা 3-এর গুণিতক হয়, একটা ফুলের প্রতিটি স্তবকের সদস্য সংখ্যা যদি 3 বা 3-এর গুণিতক হয় তাকে ট্রাইমেরাস বা ত্রাংশক ফুল বলা হয়। ছবি দেখো, এই দেখো এখানে দেখা যাচ্ছে দলগুলোকে দেখো, দলগুলো কয়টা আছে? দল কিন্তু এখানে 3টা আছে। ছবি দেখো, এই একটা, এই একটা, এই একটা, দেখো 3টি দল আছে। বুঝতে পারছি, এটা হলো ট্রাইমেরাস পুষ্প। এটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। একবীজপত্রী উদ্ভিদ কারা? ধান, গম, আখ, এগুলা। পাশের ছবিটি দেখো, এখানে কিন্তু 2টি মানে 4টি দলাংশ বা 4টি পাপড়ি রয়েছে। বুঝতে পারছি। এটা ক্ষেত্রে দেখো 5টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা সবাই। তার মানে এক্ষেত্রে যে সমস্ত উদ্ভিদের প্রত্যেকটা, যে সকল ফুলের প্রতিটি স্তবকের সদস্য সংখ্যা 4 বা 4-এর গুণিতক হবে তাকে টেট্রামেরাস বা চতুর্থাংশক, বুঝতে পারছি, চতুর্থাংশক ফুল বলা হয়। যেমন সরিষা ফুল, রঙ্গন ফুল। দ্বিবীজপত্রী উদ্ভিদের সকল ফুলে টেট্রামেরাস বৈশিষ্ট্য দেখা যাবে। যে সকল ফুলের প্রতিটি স্তবকের সদস্য সংখ্যা 5 বা 5-এর গুণিতক তাদের বলা হয় পেন্টামেরাস পুষ্প, পেন্টামেরাস ফুল বলা হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদের সকল ফুলগুলো এই পেন্টামেরাসের অন্তর্গত। বুঝতে পারছি আমরা, সহজ বিষয়, ছবি দেখো একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। তাহলে ট্রাইমেরাস, টেট্রামেরাস, পেন্টামেরাস ফুল আমরা বুঝতে পেরেছি। নেক্সট আমরা চলে যাচ্ছি গর্ভপাদ, গর্ভকোটি এবং গর্ভশীর্ষ ফুল বলতে কি বুঝো। গর্ভপাদ পুষ্প কি, গর্ভকোটি পুষ্প কি, গর্ভশীর্ষ ফুল বলতে আমরা কি বুঝি?
চলো আমরা সেইটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। অ্যাট ফার্স্ট বলেছে গর্ভপাদ, ইংরেজি নামটা হচ্ছে হাইপোগাইনাস। ছবি দিকে দেখো, এই ছবিটা হচ্ছে গর্ভপাদ, হাইপোগাইনাস লেখা আছে। গর্ভপাদ মানে হচ্ছে গর্ভাশয় এর পাদদেশে অন্য অন্য স্তবকগুলো অবস্থান করছে। দেখো গর্ভাশয়টা হলো সবার উপরে, তার গোড়ায় আছে আমাদের, এটা হচ্ছে আমাদের বৃতি, এটা হলো আমাদের পুংকেশর, এটা হলো আমাদের দল, পেটাল যেটা আছে। বৃতির দলের প্রত্যেকটা অংশকে বলা হয় পেটাল, বৃতির প্রত্যেকটা অংশকে বলা হয় সেপাল। বুঝতে পারছি? এটা হলো আমাদের এই যে পুংকেশর দেখা যাচ্ছে। তার মানে ফুলের বাকি যে তিনটে স্তবক রয়েছে সবাই কিন্তু আমাদের এই যে গর্ভাশয় বা স্ত্রী স্তবকের নিচে অবস্থান করছে। তার মানে গর্ভাশয় সবার ওপরে, বাকিরা সবাই নিচে। এবং পুষ্পাক্ষ যেটি আছে এটি কিন্তু একটু উত্তল, দেখো উত্তল অবস্থা, এই যে দেখো উঁচু মতো জায়গা, এই উত্তল অবস্থার শীর্ষে অবস্থান করছে হলো আমাদের গর্ভাশয়, বাকি স্তবকগুলা সবাই তার চারপাশ থেকে অবস্থান করছে। এই জন্য বলেছে গর্ভপাদ বা হাইপোগাইনাস পুষ্প। পুষ্পাক্ষটা উত্তল, গর্ভাশয় ওপরে, অন্যান্য স্তবকগুলো নিচে। এটাকে অধিগর্ভ গর্ভাশয় বলা হয়। সরিষা, জবা, ধুতুরা, ধান উদাহরণ। আচ্ছা, লাস্টেরটা পড়ি আমরা। গর্ভশীর্ষ মানে হচ্ছে গর্ভাশয়ের শীর্ষে, এখানে কিন্তু রটা লাগাতে হবে এখানে। গর্ভাশয়ের শীর্ষে অন্য সব অবস্থান করছে। দেখো এখানে কিন্তু গর্ভাশয় সবার নিচে। পেটাল বা পাপড়ি যেগুলো আছে এগুলো উপরে, গর্ভাশয়ের উপরে আছে। বৃতির অংশগুলো, সেপালগুলো পড়ে আছে। পুংকেশর দেখো উপরে আছে, গর্ভাশয় সবার নিচে আছে। বুঝতে পারছি আমরা? তার মানে গর্ভাশয় যদি সবার নিচে থাকে সেটাকে বলা হয় গর্ভশীর্ষ বা এপিগাইনাস ফুল। এক্ষেত্রে গর্ভাশয়টাকে বলা হয় অধগর্ভ গর্ভাশয়। গর্ভাশয় নিচে, অন্যান্য স্তবকগুলো উপরে। এক্ষেত্রে পুষ্পাক্ষটি হচ্ছে অবতল। পুষ্পাক্ষ কি? অবতল। দেখো এটা হচ্ছে পুষ্পাক্ষ লেখা আছে, রিসেপ্টাকল। পুষ্পাক্ষ হচ্ছে এটা হলো পুষ্পাক্ষ। আচ্ছা, উদাহরণ হচ্ছে গোলাপ, শিম, অপরাজিতা। আশা করি বুঝতে পারছি। কুমড়ো, পেয়ারা, আপেল, কলা এগুলা। মাঝামাঝি দেখো, এক্ষেত্রে পড়েছি গর্ভাশয় সবার শীর্ষে, অন্যরা নিচে। এক্ষেত্রে পড়েছি অন্যরা উপরে, গর্ভাশয়ের নিচে। এবার দেখো মাঝামাঝি, গর্ভাশয়ের চারপাশ দিয়ে সবাই আছে, গর্ভাশয়ের চারপাশ দিয়ে কিন্তু সবাই অবস্থান করছে। লিখছে গর্ভকোটি, কোটি মানে কি? কোমর অঞ্চল, মাঝামাঝি, দেহের মিডল পয়েন্ট। পেরিগাইনাস পুষ্প। পুষ্পাক্ষটি হচ্ছে অবতল। দেখো পুষ্পাক্ষ কেমন? পুষ্পাক্ষ হচ্ছে অবতল। পুষ্পাক্ষ মানে কি? যে চারটা স্তবক যার উপরে দণ্ডায়মান থাকে সেটাকে বলা হয় পুষ্পাক্ষ। গর্ভাশয় কেন্দ্রে, অন্যান্য স্তবকগুলো চারপাশ থেকে ওকে ঢেকে রেখেছে। বুঝতে পারছি? এই ধরনের গর্ভাশয়কে বলা হয় অর্ধ অধিগর্ভ, যেমন গোলাপ, শিম, অপরাজিতা ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছি আমরা। তাহলে গর্ভপাদ, গর্ভকোটি, গর্ভশীর্ষ। তোমাদের কনফিউজড হওয়ার যথেষ্ট জায়গা আছে। গর্ভপাদ মানে মনে হয় গর্ভাশয় গোড়ার দিকে, তা কিন্তু না। বলতে হবে গর্ভাশয়ের পাদদেশে অন্যর অবস্থান করছে। গর্ভশীর্ষ যদি বলে তাহলে গর্ভাশয়ের শীর্ষে অন্যর অবস্থান করছে, অন্যদের দিক থেকে কিন্তু শব্দটা আসবে। গর্ভকোটি মানে গর্ভাশয়ের কোটি দেশে, মানে অন্যর অবস্থান করছে। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নটা সহজভাবে পড়ে ফেলবো। উদাহরণগুলো মনে রাখবা। গর্ভাশয়ের এই নামগুলো আমাদের জন্য লাল কালি, মানে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। উদাহরণগুলো ভালো করে পড়বা, নামগুলো মনে রাখবা। ছবি এঁকে প্র্যাকটিস করলে ভালো, না করলে অতটা জরুরি কিছু না, মনে রাখলেই আমাদের হবে। নেক্সট চলে আসি আমরা। অমরা বিন্যাস কি? বিবরণ দাও। আমরা অমরা বিন্যাস সম্পর্কে একটু পড়াশোনা করতে চাই, চলো একটু পড়াশোনা করে আসি। অমরা বিন্যাস কি আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই বলেছে হোয়াট ইজ প্লাসেন্টা। অমরাটা কি জিনিস? লিখেছে গর্ভাশয়ের অভ্যন্তরে যে বিশেষ টিস্যু থেকে ডিম্বক তৈরি হয় তাকে অমরা বলে। তার মানে গর্ভাশয়ের ভেতরে তুমি যে টিস্যু থেকে ডিম্বক ক্রিয়েট করবা, গর্ভাশয়ের ভেতরে যে বিশেষ টিস্যু থেকে ডিম্বকটা উৎপন্ন হবে। আমরা গর্ভাশয়টা আগে ছবিতে দেখেছি না? দেখো এই হচ্ছে কিন্তু আমাদের গর্ভাশয়, এটা হচ্ছে আমাদের গর্ভাশয়। এর ভেতর দেখো এই যে ওভারি লেখা আছে, এই যে গোল 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 লম্বা লম্বা দেখা যাচ্ছে না পেট মোটা অংশের ভেতরে, এইটা হচ্ছে আমাদের ডিম্বক। তাহলে গর্ভাশয়ের ভেতরে ডিম্বকটা যে টিস্যু থেকে সৃষ্টি হবে ওই টিস্যুকে বলা হয় অমরা। গর্ভাশয়ের ভেতরে অমরার বিন্যাস পদ্ধতিকে বলা হয় অমরা বিন্যাস, প্লাসেন্টেশন। বিন্যাস বলতে আমরা কি বুঝি? অমরাটা কি শীর্ষে আছে, নাকি অমরাটা একদম মূলের মানে গোড়ার দিকে আছে, নাকি মাঝখানে আছে, নাকি পরিধির দেয়াল বরাবর আছে? অমরাটা এক্স্যাক্ট কোথায় আছে? অমরার বিন্যাস, অমরার পজিশন, অমরার অবস্থানটা কোথায়, তার বেসিসে আমরা এটাকে বলেছি আমরা অমরা বিন্যাস। সর্বমোট 7 প্রকার। অমরা বিন্যাসকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 7 ভাগে। অমরা বিন্যাস হলো 7 প্রকার। ফার্স্ট প্রান্তীয়, ইংরেজি নাম কি? মার্জিনাল। ছবি দেখো, আগে দেখবো ছবি লেখা আছে প্রান্তীয় অমরা বিন্যাস। কোথায় আছে? এটা হচ্ছে প্রান্তীয় অমরা বিন্যাস।
অমরা কোথায়? একদম প্রান্তে, একদম মাথার দিকে, প্রান্ত। এখানে গর্ভাশয়ের প্রকোষ্ঠ কটা দেখো তো। গর্ভাশয়ের প্রকোষ্ঠ হচ্ছে একটি, লিখছে গর্ভাশয়ের প্রকোষ্ঠ হচ্ছে একটা। অমরের অবস্থান কোথায়? গর্ভাশয়ের কিনারা বরাবর। উদাহরণগুলো আমাদের জন্য হাইলি ইম্পর্টেন্ট। মটরশুঁটি, শিম, অপরাজিতা, লাল গাড়িতে দিয়েছি। মুক্তমধ্য বা ফ্রি সেন্ট্রাল দেখে আসি। এই হচ্ছে আমাদের মুক্তমধ্য, এই যে মুক্তমধ্য বা ফ্রি সেন্ট্রাল, এটা দেখাচ্ছে। দেখো অমরা হচ্ছে একদম মাঝখানে, কেন্দ্রীয় অক্ষ বরাবর, বুঝতে পারছি। আর চারপাশে এগুলো কিন্তু ডিম্বক। অবশ্যই কিন্তু গর্ভাশয় এক প্রকোষ্ঠ, গর্ভাশয় তো ডাবল কোনো প্রকোষ্ঠ দেখা যাচ্ছে না। লিখছে বহুপ্রান্তীয় গর্ভাশয়ের প্রকোষ্ঠ হচ্ছে তোমার মুক্তমধ্য, গর্ভাশয়ের প্রকোষ্ঠ একটা। অমরের অবস্থান গর্ভাশয়ের কেন্দ্রীয় অক্ষ বরাবর, উদাহরণ তুত, নুনিয়া শাক। চলে আসি বহুপ্রান্তীয়। বহুপ্রান্তীয় দেখো, এই যে বহুপ্রান্তীয় কোথায় আছে? এই হলো বহুপ্রান্তীয়। তার মানে হচ্ছে এক্ষেত্রেও কিন্তু গর্ভাশয়ের প্রকোষ্ঠ হচ্ছে একটা। দেখো এই যে গর্ভাশয়ের প্রকোষ্ঠ কিন্তু একটা। অমরাগুলো কোথায়? পরিধির দেয়াল বরাবর, পরিধির দেয়াল। দেখো এখানে অবস্থান করছে, এখানে অবস্থান করছে। অমরাগুলো হচ্ছে গর্ভাশয়ের পরিধির দেয়াল বরাবর অমরাগুলো অবস্থান করছে, বুঝতে পারছি আমরা। এই যে অমরা দেখো, তাহলে গর্ভাশয়ের প্রকোষ্ঠ একটা, অমরাগুলো অবস্থান করছে পরিধির দেয়াল বরাবর। এগুলো হচ্ছে ডিম্বক। কি লিখছে? বহুপ্রান্তীয় গর্ভাশয়ের প্রকোষ্ঠ একটা, গর্ভাশয়ের পরিধির দেয়ালে অমর অবস্থান করছে। উদাহরণগুলো হচ্ছে শশা, লাউ, সরিষা। পরেরটা হচ্ছে মূলীয় বা বেজাল, দেখে আসি। এই দেখো একদম গোড়ায়, মূল, মূল থাকে কোথায়? গাছের গোড়ার দিকে থাকে। তার মানে গর্ভাশয়ের একদম গোড়ার দিকে আছে হলো অমরা। তারপর ডিম্বক দেখা যাচ্ছে। অবশ্যই গর্ভাশয়ের প্রকোষ্ঠ কিন্তু একটা। মূলীয় গর্ভাশয়ের প্রকোষ্ঠ একটা, অমরের অবস্থান গর্ভাশয়ের গোড়ায়। উদাহরণ ত্রিধারা, সূর্যমুখী, ধান। চলে আসি পরেরটা, অক্ষীয় অমরাবিন্যাস। এটা দেখো সুস্পষ্টভাবে তুমি দেখতে পাচ্ছ গর্ভাশয়ের প্রকোষ্ঠ একটা, দুইটা, তিনটা। গর্ভাশয় প্রকোষ্ঠ কতগুলো আছে? তিনটা প্রকোষ্ঠ আছে। অমরা কোন জায়গায় অবস্থান করছে? কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর অমর অবস্থান করছে, একদম সেন্টার, মাঝখানে অমর অবস্থান করছে, দেখতে পাচ্ছি আমরা। তাহলে গর্ভাশয় প্রকোষ্ঠ হচ্ছে তিনটা। চলো পড়ি অক্ষীয়। গর্ভাশয় বহু প্রকোষ্ঠ বিশিষ্ট, তিনটা দেখেছি, এটা পাঁচটা হতে পারে বা তার বেশিও হতে পারে। গর্ভাশয়ের কেন্দ্রীয় অক্ষ থেকে অক্ষ বরাবর অমর অবস্থান করে। উদাহরণ জবা। শীর্ষক, ছবি দেখো, শীর্ষদেশীয়। অমরা হচ্ছে অবস্থান করছে গর্ভাশয়ের শীর্ষের দিকে অবস্থান করছে। এক্ষেত্রে এই ছবিটা থেকে কিন্তু এই ছবিটা বেটার। এখানে গর্ভাশয়ের প্রকোষ্ঠ দেখো, এই একটা প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ। এটা হলো আগের বইগুলোতে এই ছবিটা ছিল, নতুন বইতে কিন্তু এই ছবিটা দিয়েছে। তাহলে গর্ভাশয় হচ্ছে এইখানে অবস্থান করছে, একদম টপ, শীর্ষে অবস্থান করে হচ্ছে অমরা, সরি। আর প্রকোষ্ঠ হচ্ছে দুইটা, দেখো একটা প্রকোষ্ঠ, একটা প্রকোষ্ঠ, দুইটা প্রকোষ্ঠ। কি লিখেছে? শীর্ষক গর্ভাশয়ের প্রকোষ্ঠ দুইটা বলা যাবে না, গর্ভাশয়ের প্রকোষ্ঠ অনেক, আমরা এখানে দুইটাকে দেখিয়েছি। গর্ভাশয়ের শীর্ষ দেশে অমর অবস্থান করছে, ধনিয়া, লাল পাতা, লটকন, এটা হচ্ছে উদাহরণ। গাত্রীয় অমরাবিন্যাস, দেখো এই হচ্ছে আমাদের অমরাগুলো অবস্থান করছে হলো এই যে প্রস্থপ্রাচীর দেখতে পাচ্ছি, সাদা সাদা অংশগুলো প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর, এই যে বিভিন্ন সাদা, এ একটা সাদা, এ একটা সাদা, তারপর এ একটা সাদা, এই সাদা সাদা জায়গাগুলোতে আমাদের অমরাগুলো অবস্থান করছে, বুঝতে পারছি। তাহলে অমর অবস্থান করছে কোথায়? গর্ভাশয়ের প্রস্থপ্রাচীরে। প্রকোষ্ঠ অনেকগুলা, উদাহরণ শাপলা, পদ্ম, শালুক ইত্যাদি। তাহলে এই হচ্ছে, এক্ষেত্রে আমরা প্রশ্নটা কি পড়বো? আমরা সংজ্ঞা পড়বো, আমরা উদাহরণগুলো ভালোভাবে মুখস্থ করবো, ছবিগুলো একবার এঁকে প্র্যাকটিস করাটা ভালো, বুঝতে পারছি। ছবিগুলো আমরা একবার এঁকে প্র্যাকটিস করলে সেটা ভালো হবে। তাহলে আজকে আমরা বেসিক্যালি পড়লাম হচ্ছে অমরাবিন্যাস কি, উদাহরণ দাও। আমরা পড়লাম গর্ভপাদ, গর্ভকটি, গর্ভশীর্ষ ফুল বলতে কি বুঝো। আমরা পড়লাম পেন্টামেরাস, ট্রাইমেরাস এবং টেট্রামেরাস পুষ্প বলতে কি বুঝো। আমরা পড়লাম পুষ্পপুট। আমরা পড়েছি হলো পুষ্পপত্র বিন্যাস কি, ব্যাখ্যা করো। তাহলে আজকের যে ক্লাসটি আমরা করলাম, এই ক্লাসটিতে আমরা মোটামুটি 5-6টি প্রশ্ন চমৎকার করে পড়ার চেষ্টা করেছি। আশা করছি পরের ক্লাসগুলোতে তোমরা পরবর্তী প্রশ্নগুলোকে আত্মস্থ করতে পারবো। আজকে যে প্রশ্নগুলো পড়ালাম, এই প্রশ্নগুলো তোমরা বাসায় চমৎকার করে প্র্যাকটিস করো। যেগুলো KSW করতে বলেছি সেগুলো SW করে ফেলো, বাকিগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে রাখো, বুঝে রাখো। পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু এই বিদ্যা, এই জ্ঞান আমাদের কাজে লাগবে। পরবর্তী ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকের লেকচারটি এখানেই শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।